আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে, নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না তা নিয়ে সরকার আর সেনা সদরের সাথে দূরত্ব তৈরি হয়েছে। এমন প্রশ্নগুলো দেখা দিয়েছে আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের একটি বক্তব্যকে ঘিরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ গৃহীত হওয়া মাত্রই কোনো ব্যক্তি যেমন আর মন্ত্রী এমপি হতে পারবেন না, তেমনি কেউ প্রজাতন্ত্র বা সরকারি পদেও থাকতে পারবেন না। সোজা কথায় তৎক্ষণাৎ চাকরি চলে যাওয়ার বিধান যুক্ত করে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় গত 6 অক্টোবর। কিন্তু 26 অক্টোবর আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন, 15 জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত বা সার্ভিং আছেন। একটি বিশেষ আইনের বিধান অনুযায়ী যেটি স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, তেমন একটি স্বতঃসিদ্ধ বিষয় নিয়ে তিনি কেন এমন মন্তব্য করলেন সেটি আদালত পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, যদি আইন স্পষ্টতই অযোগ্যতা ঘোষণা করে তবে সেই 15 জন সেনা কর্মকর্তা এখনো কিভাবে কর্মরত থাকতে পারেন? প্রসিকিউটরের বক্তব্য কি আইনের ভুল ব্যাখ্যা, নাকি তাদের তথ্যের অভাব, নাকি 11 অক্টোবরের পর থেকে সেনা সদর আর প্রসিকিউশনের মধ্যকার যে দূরত্ব সেটি আরো প্রকট হচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের একটি সাম্প্রতিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী। গত 6 অক্টোবর এই সংশোধনী আনা হয়। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি 53 নম্বর অধ্যাদেশ, যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এই সংশোধনীটির মূল উদ্দেশ্য ছিল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো থেকে তাৎক্ষণিক অপসর নিশ্চিত করা। এই সংশোধনীতে একটি মাত্র ধারায় 2টি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি আইসিটি অ্যাক্টের সবশেষ সংশোধনী। এই সংশোধনের 20C ধারায় সুনির্দিষ্টভাবে একটি কঠোর বিধান যোগ করা হয়েছে। এখানে বলা হয়েছে, ট্রাইব্যুনাল কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো পদে নিয়োগ বা বহাল থাকার ক্ষেত্রে অযোগ্য হবেন। অর্থাৎ যখন কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফর্মাল বা আনুষ্ঠানিক চার্জ বা অভিযোগ দাখিল হবে, তখন থেকে তিনি আর প্রজাতন্ত্রের বা সরকারি চাকরিতে থাকতে পারবেন না। এই সংশোধনী আনার 2 দিন পরেই বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটে। 8 অক্টোবর বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, হত্যা, নির্যাতন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ মোট 30 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা পড়েছিল। ওই দিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ঘটনা দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়। প্রসিকিউশন থেকে তখন জানানো হয়েছিল, আদালতের দপ্তর থেকে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 11 অক্টোবর সেনা সদর থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হয়। জানানো হয়, সেনাবাহিনীর কাছে গ্রেপ্তারি পরোয়ানা না পৌঁছালেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে 15 কর্মরত সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। এরপর অবশ্য চিফ প্রসিকিউটর বলেছিলেন, আইন অনুযায়ী তাদের পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করতে হবে। 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন জারি করে জানানো হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সরকার বিশেষ কারাগার বা সাবজেল হিসেবে ঘোষণা করেছে। এরপর অনেক ধরনের জল্পনা কল্পনা শেষে 22 অক্টোবর 15 সেনা কর্মকর্তাকে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের বিশেষ প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। আদালত তাদেরকে ওই দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, 15 সেনা কর্মকর্তাকে সেনা সদরের ভিতরে ঘোষণা করা ওই সাব জেলে রাখা হয়েছে। দর্শক, তখন থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সংশ্লিষ্টদের মনে। সেটি হলো, 6 অক্টোবরের সংশোধনী অনুযায়ী এই 15 সেনা কর্মকর্তা কি এখন চাকরিচ্যুত নাকি বরখাস্ত?
26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস তামিম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই 15 সেনা কর্মকর্তা এখনো কর্মরত রয়েছেন। দৈনিক প্রথম আলো ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, ব্রিফিংয়ে গাজী এম.এস তামিমকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন, কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলেই তাদের চাকরি থাকার কথা নয়। তাহলে তারা চাকরিচ্যুত না কর্মরত কোনটি বলা হবে? এর জবাবে প্রসিকিউটর তামিম বলেন, যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে এই আইন কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে। যতক্ষণ না তা প্রয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সার্ভিং বা কর্মরত বলাই যায়। দর্শক, সবশেষ সংশোধনী অনুযায়ী 1973 সালের আইসিটি অ্যাক্টের 20-সি ধারা মতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই সরকারি বা প্রজাতন্ত্রের চাকরিতে থাকতে পারার কথা নয়। এটাই এই অধ্যাদেশটির সবচেয়ে ব্যতিক্রমী দিক। সাধারণ ফৌজদারি আইন বা সরকারি চাকরি বিধিতে সাধারণত তখনই কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয় যখন তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন বা 1 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু 6 অক্টোবরের অধ্যাদেশ এই সাধারণ পদ্ধতির থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে দণ্ডাদেশের অপেক্ষা নেই, শুধু আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণে অযোগ্যতা কার্যকর করার জন্য যথেষ্ট। ধারা 20-সি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি বা খালাস না করা পর্যন্ত তিনি প্রজাতন্ত্রের কোনো পদে বহাল থাকতে পারবেন না। আইন বিশেষজ্ঞরা মনে করেন, এই স্বয়ংক্রিয় অযোগ্যতার বিধান এই অপরাধগুলোর অস্বাভাবিক গুরুত্বকে প্রতিফলিত করে। এখন প্রশ্ন হলো, তাহলে প্রসিকিউটর তামিম কেন বলছেন সেনা সদর কার্যকর না করা পর্যন্ত তাদেরকে সার্ভিং বা কর্মরত বলা যেতে পারে? প্রশ্ন হলো, সামরিক কর্মকর্তারা কি আইসিটির এই বিধানের আওতায় পড়ে না? সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্ম বা সার্ভিস অব দ্য রিপাবলিক বলতে অসামরিক বা সামরিক উভয় প্রকার কর্মকেই বোঝানো হয়। এমনকি বাংলাদেশ সামরিক আইন 1952 ভাষ্য অনুযায়ীও সামরিক সদস্যরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত। তাই আইনিভাবে এটি স্পষ্ট, যেহেতু আইসিটি আইন প্রজাতন্ত্রের যে কোনো কর্ম, সেটি সামরিক হোক বা অসামরিক, সবারই অযোগ্যতার কথা বলেছে। তাই আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হওয়ার তারিখ থেকেই এই 15 জন সেনা কর্মকর্তা আইনত সেই যোগ্যতা হারিয়েছেন বলেই আইনজীবীরা মনে করেন। দর্শক, আইনটির 20-সি ধারা স্বয়ংক্রিয় অযোগ্যতার কথাই তুলে ধরে। যদি একটি আইন কোনো কাজকে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করে, তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের স্বেচ্ছামূলক সিদ্ধান্ত বা আদেশের প্রয়োজনীয়তা পড়ে না। আইনটি নিজেই কার্যকর হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের তারিখ থেকে। কোনো প্রশাসনিক বিলম্ব এখানে আইনিভাবে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ থাকে না। আবার 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি অ্যাক্ট একটি বিশেষ আইন। আইনশাস্ত্রের একটি মৌলিক নীতি হলো লেক্স স্পেশালিস্ট ডেরোগেট লেগি জেনারেলি। এর অর্থ হলো বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে। মানবতা বিরোধী অপরাধের বিচার একটি বিশেষ প্রকৃতির বিচার, যার জন্য আইসিটি আইন একটি বিশেষ আইন, যেটি লেক্স স্পেশালিস্ট হিসেবে পরিণত হয়েছে। অন্যদিকে 1952 সালের সামরিক আইন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাই এটি সাধারণ আইন, যাকে বলে লেক্স জেনারেলিস। আইসিটি অ্যাক্টের 26 ধারায় আইনটিকে এই বিশেষত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সামরিক আইনের সেকশন 94, যা সাধারণত সামরিক অপরাধ এবং সাধারণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিচারিক এখতিয়ার নির্ধারণ করে। এটি মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আন্তর্জাতিক অপরাধগুলো সাধারণ ফৌজদারি আদালত দ্বারা বিচার্য নয়। আবার সেনাবাহিনী ইতিমধ্যেই অভিযুক্ত কর্মকর্তাদের সামরিক হেফাজতে নিয়েছে এবং ট্রাইব্যুনালে হাজির করেছে। এটি প্রমাণ করে যে তারা আইসিটির বিচারিক এখতিয়ারকে সম্মান করেছে। কিন্তু আইনিভাবে আইসিটি আইনের বিচারিক এখতিয়ার এবং চাকরি থেকে অব্যাহতি পাওয়ার মতো স্বয়ংক্রিয় প্রশাসনিক ফলাফল একটি অবিচ্ছেদ্য প্যাকেজ। আপনি বিচার মেনে নেবেন অথচ এর সরাসরি প্রশাসনিক ফলকে উপেক্ষা করবেন, এটি আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাহলে প্রশ্ন হলো, যেটি আইনগতভাবে স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, সে বিষয়টি নিয়ে প্রসিকিউটর কেন এমন বক্তব্য দিলেন?
সেনাবাহিনী ও আদালত সূত্রগুলো বলছে গত 11 অক্টোবর থেকে এই ইস্যুতে সেনাবাহিনী ও প্রসিকিউটরের বক্তব্যের মধ্যে অনেক গ্যাপ লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী বলছিল 15 জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে আছেন। পরদিন প্রসিকিউশন দাবি করেছিল সেনাবাহিনী তাদের গ্রেপ্তারের ক্ষমতা নেই, পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করতে হবে। দর্শক, প্রসিকিউটর তামিমের বক্তব্য থেকে পরিষ্কার সেনা সদর 15 সেনা কর্মকর্তার চাকরির স্ট্যাটাস নিয়ে কোনো কিছু প্রসিকিউশনকে জানায়নি। অবশ্য সাধারণত আদালত জানতে চাইলে বিষয়টি সেনা সদর আদালতকে জানানোর কথা। এর অর্থ হলো গত 11 অক্টোবর থেকে লক্ষ্য করা গেছে সেনা সদরের সাথে প্রসিকিউশনের দূরত্ব বা গ্যাপ আছে। প্রসিকিউটর তামিমের বক্তব্যে বিষয়টি আবারও ফুটে উঠল। তাহলে কি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আইনের সংশোধন করে নিজেই এখন বিপাকে পড়েছে? কারণ প্রসিকিউটর তামিমের বক্তব্য যদি সত্যি হয়, তাহলে সেটি আইনের কঠোর প্রয়োগের বিপরীতে প্রশাসনিক বাস্তবতার কাছে নতি স্বীকারের ইঙ্গিত দেয়, নাকি প্রসিকিউশন ইচ্ছে করে বিষয়টি জনসম্মুখে আনলেন যাতে সেনা সদরকে মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর ইস্যুতে আইনের বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে দেওয়া যায়। সেনা সূত্রগুলো বলছে বিষয়টি সেনা সদরের আদালতকে জানানোর কথা, প্রসিকিউশনকে নয়। প্রসিকিউশন আদালতের মাধ্যমে স্ট্যাটাস জানতে চাইতে পারে, কিন্তু সেটি না জেনে বক্তব্য করলে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। দর্শক, 15 সেনা কর্মকর্তাকে এসি বাসের প্রিজন ভ্যানে আনা, সাব জেলে রাখা, আবার অন্য সেনা কর্মকর্তা যেমন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান ও সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহেলকে যেখানে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়, সেখানে এই 15 সেনা কর্মকর্তার ক্ষেত্রে তা করা হয়নি। এনে আইনের চোখে সমতার নীতি লঙ্ঘনের ব্যাপারে সমালোচনা হচ্ছে। এর মধ্যে প্রসিকিউশনের নতুন মন্তব্য বিষয়টিকে আবারও গণমাধ্যমে শিরোনামে পরিণত করলো। এদিকে মামলা 3টি পরবর্তী শুনানির তারিখ আগে ছিল 20 নভেম্বর। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে 23 ও 24 নভেম্বর নির্ধারণ করেছে। প্রসিকিউটর তামিম দাবি করেছেন প্রসিকিউশনের নিজস্ব জটিলতার কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। আমার এক সাংবাদিক বন্ধু সকালবেলা হাই হ্যালো করার জন্য যেমন করে ফোন করেছিল, কেমন আছিস, কি খবর টবর, তারপরে বললো তোর বাংলাদেশের ভিডিও কেমন চলছে। আমার না, হ্যাঁ ঠিক আছে চলছে, আমার তো দর্শকরা আমার একটুখানি পছন্দ করে, তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে ওখানে, তারা আমার ভিডিও দেখেন এবং শেয়ার টেয়ারও করেন। হ্যাঁ, 2-4 জন গালাগাল ফালাগাল করে, বলে তো গালাগাল 2-4 জন করে কেন, তোকে তো প্রচুর গালাগাল করেন, তা করলে কি করা যাবে। আর সোশ্যাল মিডিয়ার যুগ, যার যা মনে হবে সে তা করবে। তা কথাবার্তা পর তাও বললো আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, 2 মিনিট বাদে আমি তোকে ফোন করবো, তুই রিয়াকশন জানাবি। মানে কিসের ভিডিও? হলো বাংলাদেশের ভিডিও পাঠাচ্ছি, পাঠা। তা বাংলাদেশে একটা ভিডিও পাঠালো, দেখলাম একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি পরা, তিনি একটা দুনরা বন্দুক নিয়ে ভারত আক্রমণের হুমকি দিচ্ছেন, যে আমরা ভারত আক্রমণ করব, ইনশাল্লাহ গাজওয়ায়ে হিন্দ আমরা করেই ছাড়ব। তারপরে আবার টুকুস করে আবার একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো, দিকে আপনাদের ডিএমপি কমিশনার তিনিও হুমকি দিচ্ছেন যে দরকার হলে পুলিশও যুদ্ধ করবে, তার মানে গাজওয়ায়ে হিন্দ কিন্তু করেই ছাড়বে। তারপরে আমায় ফোন করে বললো যে কিরে তোর কি রিয়াকশন? ভাই আমি তো খুব ভয়ে আছি। বললো ভয়ে আছিস কিরে, এই অবস্থা দেখেছি, সে তো প্রথম বিশ্বযুদ্ধের সময়, মানে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, 4 বছর চলেছিল, 1918 সালে সেই যুদ্ধ শেষ হয়। সেই আমলে দুনরা বন্দুক ব্যবহার করা হতো, যা দিয়ে লড়াই করা হতো। তো আমার বাংলাদেশি, আমার যে ভারতীয়, আমার যে সাংবাদিক বন্ধু, তিনি হাসতে হাসতে বললেন এরা না 100 বছর পিছনেই পড়ে আছেন, এরা বর্তমান যুগের খবর রাখে না, যে যুদ্ধ এখন আর দুনরা বন্দুকে হয় না, এখন যুদ্ধ হয়
সুইচ টিপে। তা ঠিক আছে, টি-20 খেলা যখন হবে তখন বোঝা যাবে দু নলা বন্দুকের জোর কত। আমার কথাটা খুব পছন্দ হলো যে টি-20 খেলা। তাই বললেন যে কেন টেস্ট ম্যাচ? বলো টেস্ট ম্যাচ তো যা হবারও 5 দিনের খেলা, সে তো হবে পশ্চিম পাকিস্তানের দিকে, পশ্চিম দিকে। এটা তো টি-20 খেলা হবে, 3 ঘন্টার খেলা। তা বললাম কবে খেলা শুরু হবে? বললো সে আমি বলতে পারবো না, কবে খেলা শুরু হবে সে বলতে পারবো না, তবে খেলা তো হবেই। তো এদিকে আমি তো ধরা ফোন টোন ছেড়ে দিয়ে আমি তো এখন ভয়ে খুব কাঁপছি। কারণ আমি বলেছি আমার এখান থেকে মাত্র 83 কিলোমিটার দূরে হচ্ছে বনগাঁ বর্ডার। আমার ওখান থেকে যদি তিন পা দৌড়ই তাহলে পরেই আমার বাড়ি পৌঁছে যাবে। আর বাড়িতে এসে যদি আমার ফ্ল্যাটে আমি থাকি, যদি 32 নম্বর করে দেয় দাদা, আমি তো আশ্রয়হীন হয়ে যাব। তাহলে আমি তো খুব ভয়ের মধ্যে আছি। এখন তারা নয় অনেক দূরে আছে, তারা নয় নিশ্চিন্ত, তাদের অব্দি যেতে একটু সময় টময় লাগতে পারে। তারা তার মধ্যে হয়তো বাক্স প্যাডরা গুছিয়ে অন্যত্র পালাতে পারে, কিন্তু আমি কোথায় যাব? আমাকে তো মেরে পাট করে দেবে। আপনারা যা বাংলাদেশে যারা যুদ্ধ করেন না, এই যুদ্ধের পোকা আপনাদের মাথায় ঢুকেছে। একটা দেশ তো ওই গাজওয়াতুল হিন্দ করতে করতে এই এতগুলো বছরে নিঃস্ব হয়ে গেল, ভিখিরি হয়ে গেল। এখন দাঁড়ে দাঁড়ে সে এখন বাটি নিয়ে ঘুরে বেড়ায়। আমি পাকিস্তানের কথা বলছি। আর আপনাদের দেশটা মোটামুটি উন্নত হচ্ছিল, সেই দেশটাকে আপনারা মোটামুটি একেবারে পাকিস্তানের নিচে নামিয়ে এনেছেন। আপনাদের এই যে পাসপোর্টের যে র্যাঙ্কিং, সেটা 200-তে গিয়ে পৌঁছেছে। 206 নম্বর কান্ট্রিতে পৌঁছাতে আর কতদিন দেরি লাগবে এই অবস্থা যদি চলতে থাকে। আর আপনারা হয়তো খবর টবর রাখেন না। আবার অনেকে গতকালকে আমায় আবার খোঁচা মেরেছেন যে কি হলো দাদা, এখনো পর্যন্ত তো নোটাম তো আপনার এয়ার রুট তো বন্ধ হলো না। আমি বললাম ভাই, নোটাম আজকে জারি হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে। এখন ভারতবর্ষে বা আমাদের বাংলাদেশের দিকে এখনো পর্যন্ত নোটাম জারি হয়নি। তবে নোটাম জারি করার কোনো এই হবে না। যা আমাদের জানানোর সমস্ত জায়গায় আমাদের ওই সিভিল এভিয়েশন দপ্তর সব জায়গায় জানিয়ে দিয়েছে যে এই জায়গা দিয়ে তোমরা প্লেন নিয়ে যেও না, যে কোনো সময় একটা কিছু করতে পারে। ফলে বাংলাদেশের আর ভারতের আকাশসীমার আশপাশ দিয়ে কোনো প্লেন আগামী কয়েকদিনের মধ্যে যাতায়াত করবে না। কবে শুরু হবে না হবে শেষ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ সেটা আমার এর মধ্যে নেই, জ্ঞানের মধ্যে নেই, আমি জানিও না। আর এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এখন আপনাদের সব মার্কিং হয়ে গিয়েছে। আসল কথায় আসি এবার, আপনাদের কোথায় কি আছে, ইনস্টলেশন কোথায় কোথায় কি আছে, সব কিন্তু ম্যাপ মার্কিং হয়ে গিয়েছে এবং সেই মতো হিসেব কষা শুরু হয়েছে। এবং মিসাইল গুলোকে সেই যে দূরত্বে পৌঁছে নেওয়া হচ্ছে, পিছন দিকে হাঁটানো হচ্ছে। একটা মিসাইলের রেঞ্জ আছে তো মিনিমাম 100 কিলোমিটার। তা আমি যদি একেবারে 30 কিলোমিটারের মধ্যে নিয়ে গিয়ে মিসাইলটাকে মারি, সে তো গিয়ে একেবারে পদ্মা, যমুনা, মেঘনা গিয়ে পড়বে, হয়তো বঙ্গোপসাগরও গিয়ে পড়তে পারে। ফলে ওই 30 কিলোমিটারের মধ্যে যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের মধ্যে যাতে মিসাইলটা গিয়ে পড়ে, তার জন্য উপযুক্ত জায়গায় মিসাইল গুলো, গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে সেইখানে রাখা হচ্ছে। কোন জায়গা আমি কিন্তু বলবো না, এটা আপনারা সব সম্পদ দেখতে পেয়ে যাবেন যখন টপাটপ পড়বে। আর আপনারা ওই যে ড্রোন ফোন মারার যে কথাবার্তা শুনছি না, আপনারা যে ড্রোন ফোন মারবেন, আপনারা এক কাজ করুন। 5000 ড্রোন মেরেছিল পাকিস্তান, 5000 একসঙ্গে 5000 বেড়েছিল, একটাও নিচে পড়েনি। আপনারা 10,000 দিয়ে ট্রাই করুন। একটা ড্রোনের দাম জানেন তো? একটা ড্রোনের দাম কিন্তু অনেক। একটা হিসেবপত্র করে নেবেন, খোঁজ খবর নিয়ে নেবেন। ওই যে টার্কিশ আপনার টিভি যে ড্রোন আছে না, টিভি ড্রোন আপনারা কত করে কিনেছিলেন? 4টে না 6টা কিনেছিলেন। এবার 5,000 10,000 দুই ড্রোন কিনতে হয় একসঙ্গে। ভারতবর্ষের মধ্যে যদি মারতে হয় তাহলে আপনাকে একসঙ্গে 10,000 ড্রোন মারতে হবে।
মানে ঝাঁকে 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 পঙ্গপালের মতো ড্রোন যদি আসে, তাহলে ভারতের বুকে আপনারা একটা ড্রোন ফেলতে পারবেন। সেরকম ব্যবস্থা আপনারা করুন। তবে হ্যাঁ, এটা ঠিক, T20টা কিন্তু যে কোনো দিন শুরু হবে। এই T20 খেলা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আর ওই আপনার ডিএমপি কমিশনার যিনি আছেন, তিনি যে যুদ্ধের হুমকি টুমকি দিয়েছেন, তিনি আবার দেখি ভারতবর্ষের আবার বর্ডার পার হওয়ার চেষ্টা করেন কিনা। আর যিনি ওই দুনলা বন্দুক নিয়ে যিনি ভিডিওটা দেখলাম, যার আমি আর ভিডিও লাগালাম না, কারণ ও তো আর ইউটিউব অ্যালাউ করবে না ওইসব ভিডিও লাগালে, ফলে আমাকে মুখেই বলতে হচ্ছে, তো ওই ভিডিও লাগালাম না। তো এই হচ্ছে আপনাদের এখন যুদ্ধ পরিস্থিতি। তবে আপনারা মারুন বা না মারুন, T20 খেলা কিন্তু যে কোনো দিন শুরু হবে। কারণ যেখানে যেখানে মিসাইল গুলোকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে স্ট্র্যাটেজিক লোকেশন যেগুলো ম্যাপিং করা আছে, সেই স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী মিসাইল গুলোর রেঞ্জ ঠিক করা হচ্ছে। কারণ আপনাদের দেশ তো আর আমাদের দেশের থেকে কতটুকু লাগবে? আমাদের উত্তরপ্রদেশের থেকে ছোট আপনাদের দেশ, ফলে ওইটুকু দেশকে মারতে গেলে 100 কিলোমিটার 150 কিলোমিটার রেঞ্জের জায়গাতেও মারতে হবে না। সেখানে যা আছে ওখানে মেরে ভারতের লাভ নেই। ভারতের লাভ হচ্ছে যেখানে যেখানে মারবে সেগুলো মোটামুটি 80 থেকে 70-80 কিলোমিটারের মধ্যে সমস্ত ইনস্টলেশন গুলো আছে, সেই ইনস্টলেশন গুলো অ্যাটাক করা হবে। এইবারে তারপরেতে আপনারা কোথায় যাবেন, কি করবেন, সেটা পরের ব্যাপার। আর একটা খবর জানেন তো, আমাদের যে ব্রহ্মোস আছে, ব্রহ্মোস 4টে মারলে তো বাংলাদেশ শেষ হয়ে যাবে।